পুলিশ ফাইল। দাদা এই কথাই বলছিলাম। কি ব্যাপার? ওই যে ডেথ সার্টিফিকেটের ব্যাপারটা। দিয়ে দিয়েছে? হ্যাঁ কাগজপত্র দেখেছি? হ্যাঁ দাদা, এই তো কাগজপত্র, এই গ্রুপপত্র, হ্যাঁ এই তো দাদা সব করা আছে, স্ট্যাম্পও মেরে দিয়েছি। আপনি শুধু একটা সই করে দিন দাদা। হ্যাঁ এই যে সই করে দিন। বেশ, তাহলে দিয়ে দে। এই নিন ধরুন। আরে বাবাই, চাটা দাও। এই তো ধরুন। আরে ঝামেলা কিসের? হ্যাঁ, তোমরা সাক্ষী হিসেবে সই করে টাকা নেবে, ব্যাস উড়িয়ে গেল। যদি এই নিয়ে পরে কোনো ঝামেলা হয়। আরে ধুর, আমি কি কাঁচা কাজ করছি নাকি? সব আটঘাট বাঁধা আছে। তাছাড়া ওপরওয়ালাদের সাথ না থাকলে এসব কাজ করা যায়? আরে কোনো কিন্তু না, ডেথ সার্টিফিকেট পর্যন্ত জোগাড় হয়ে গেছে। তাছাড়া আমি এখান থেকে কিছু করছি না তো, যা করার সব কলকাতা থেকে করবো। আরে বাবা, আমার উপর ভরসা রাখো, কোনো ক্যাচাল হবে না। ঠিক আছে, যখন বলছো। আমি জানি আজ পুলিশ পালসের শুরুতেই এই দৃশ্যগুলি দেখে আপনাদের মনে হয় তো অদ্ভুত এক প্রতিক্রিয়া হয়েছে। আপনারা ভাবছেন হঠাৎ পুলিশ পালসের শুরুতেই এই দৃশ্যগুলো দেখানোর মানে কি, পুলিশ পালসের সাথে এগুলোর কি যোগ? খেয়াল করে দেখবেন প্রতিটা দৃশ্যেই কিন্তু একটি ব্যাপার কমন, আর সেটা হলো জমি। আর তার পরের দৃশ্যগুলিতেও কোথাও একটা অপরাধের ষড়যন্ত্রের আভাস। আজ এই সত্য ঘটনা, এই দৃশ্যগুলির সঙ্গে মূলত জমির একটা প্রত্যক্ষ যোগ আছে। কারণ খুন, রাহাজানি, ডাকাতি, ধর্ষণ, প্রতারণা এগুলো যে শুধুমাত্র অপরাধ তা কিন্তু নয়। অপরাধের ক্ষেত্র আরো বহুভাবে বহুদিকে বিস্তৃত। আজ আমরা আপনাদের সেই রকমই অপরাধেরই একটি বিশেষ ক্ষেত্রের বিষয় ওয়াকিবহাল করাতে চাই, আর সেটা হলো জমি। বাস্তু জমি, চাষের জমি, খেলার মাঠ অথবা অন্য কোনো জমি। এই জমির ব্যাপারে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করাতে চাই, আপনাদেরকে সতর্ক করতে চাই। আমরা চাই শ্রীরামপুরের মিল্কি সত্যপীঠ তলার বাসিন্দা প্রবীণ সিনিয়র সিটিজেন গুরুপদ দাসের মতো নিজের জমি ভিটেমাটি খোয়ানোর আশঙ্কায় আপনাদের কাউকে যেন আদালতে লড়াই করতে না হয়। স্ত্রী, 3 ছেলে, 3 পুত্রবধূ, নাতি নাতনি নিয়ে ভরা সংসার গুরুপদবাবুর প্রায় 1.17 একরের মতো জমি ছিল। যদিও তার 3 ছেলেই কেউ শাড়ি কারখানায়, কেউ বা অন্য কোনো কারখানায় কাজ করত। খেয়ে পড়ে দিব্যি সংসার চলে যাচ্ছিল। কিন্তু আচমকাই এক ভয়ঙ্কর সংবাদে গোটা পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি ঘটেছিল গুরুপদবাবুর সঙ্গে? মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আমাদের আজকের পুলিশ পালসের এই পর্ব, জমি বিভ্রাট। গুরুপদ কাকা, ওই চললে? একটু হারহানে বাড়ি যাচ্ছি রে। তুই কোথায় চললি? এই যে আমি ওই বিএলআর অফিসে যাচ্ছি। বিএলআর অফিস কেন রে? আমার যে ওই যে জমি আছে না, হ্যাঁ। জমির ভ্যালুয়েশন করাতে কাগজপত্র জমা দিতে যাচ্ছি। কেন রে? ভ্যালুয়েশন করাবি কেন? আমার যে বিঘে পাঁচেক জমি আছে না, ওইটা ভাবছি বিক্রি করে দেবো। হ্যাঁ, জমি বেচে দিবি? সে কি রে? হ্যাঁ কাকা, আর ওদিককার জমিগুলো খুব ভালো দামে বিক্রি হচ্ছে গো। আর আমার জমিতে তো বিশেষ চাষবাস হয় না, তুমি তো জানো। তাই ভ্যালুয়েশন কইরে দেখেই নি, ভালো দাম যখন দিচ্ছে তাইলে আমার ভবিষ্যতে একটা সুরা হয়ে যাবে। জমিটা বেশি দিলে ব্যাংকে বা পোস্ট অফিসে কোথাও টাকাটা ফিক্স করে দেবো। দিনকাল যা পড়েছে সবই তো জানো। আচ্ছা, তোর জমি তো ঠিক আমার জমির পেছনেই। হ্যাঁ, তোমার ডান দিকের গুলোই তো সব আমার জমি। আচ্ছা, ধর আমি যদি ভালো দাম পাই, হ্যাঁ। তাহলে আমিও তো বেচতে পারি। হ্যাঁ, বেচে দাও। তা কত জমি আছে তোমার? তা ধর 1 একরের থেকেও বেশি আছে রে। তাহলে এক কাজ করো না, ভ্যালুয়েশন করে নাও, ভালো দাম পেলে বেচে দাও। হ্যাঁ, ঠিকই বলেছিস। এখন চাষবাসের যে অবস্থা, আর তোমার ছেলেরা তো কেউ চাষবাস করবে না। করবেও না।
আরে তিনজনেই তো ফ্যাক্টরিতে কাজ করে। তাহলে আর অত জমি ফেলে রেখে লাভ কি কাকা? বেচে বরং টাকাটা ব্যাংকে বা পোস্ট অফিসে কোথাও ফিক্স করে দাও, ভবিষ্যতে কাজে দেবে, বলে দিলাম। দেখি, ছেলেদের সাথে একবার কথা বলে দেখি। আচ্ছা কাকা, আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, আসি। দেখি, একবার ওদের সাথে কথা বলে দেখি। ঠিক আছে। হ্যাঁ গো বাবা, আমিও শুনেছি ওদিককার জমিগুলো বেশ ভালো দামে বিক্রি হচ্ছে। তা শুনেছিস যখন আমায় বলিস নি কেন? হ্যাঁ, বলবো বলবো করে আর বলা হয়নি। তাছাড়া তুমি জমি বেচবে কি বেচবে না? আরে বাবা, ওই জমি রেখে কি লাভ বলছেন? তোরা তো কেউ আর চাষ করবি না। আর নাতি নাতিদের কথা তো ছেড়েই দিলাম। বাবা, চাষের কাজে কি হ্যাপা বলো তো? আর তাছাড়া সারা বছর খেটে ক টাকাই বা রোজগার করা যায়? আরে বর্দা, ওখানকার জমি কিরকম দামে বিক্রি হচ্ছে রে? শুনলাম তো বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। তাহলে ওই জমিগুলো ফালতু ফেলে রেখে লাভ কি? তার চেয়ে আরে এই জন্যই তো দুপুরবেলা সমরের মুখে খবরটা শুনে তোদের সাথে আলোচনা করছি। আরে আমার তো ইচ্ছে যে জমিটা শুধু শুধু ফেলে না রেখে বেচে দিব। তা নয় কেন? আরে বাবা, জমিগুলো মিছিমিছি ফেলে না রেখে বেচে দিলেই তো হয়, তাই না? হ্যাঁ গো, ওই বাপ ঠাকুরদার জমি বেচে দেবে? তা কি করবো? ধুয়ে জল খাবো? আহ বাবা, ওরকম করে বলছো কেন? মা দেখো, আমরা ভাইয়েরা তো ওই জমি চাষবাস করবো না। তাছাড়া ওই জমি বিক্রি করে দিলে ভালো টাকা পেলেও তাতেই তো আমাদের লাভ। তাছাড়া ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, ওদেরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? হ্যাঁ মা, বড়দা বাবা এরা ঠিক কথাই বলেছে। তুমি কিন্তু একদম মন খারাপ করো না মা। দেখো, জমিগুলো বেচে যদি অনেকগুলো টাকা পাওয়া যায় তাহলে তো আমাদের সবারই উপকার হবে। যা ভালো বুঝিস কর, আমার কথা তো আর তোরা কেউ শুনবি না। তাহলে জমি বেচার ব্যাপারে তোদের কারো কোনো আপত্তি নেই? তাই না 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 না। বেশ, নবীন বলো। তুই এক কাজ কর, তোর এই জানাশুনো কি একজন আছে না? হ্যাঁ, আর তাকে দিয়ে আমাদের জমির একটা ভ্যালুয়েশন করিয়ে নেবে। ঠিক আছে। হ্যাঁ গো, হ্যাঁ, তাহলে জমিগুলো বেচলে ভালোই দাম পাওয়া যাবে, কি বলো? তা পাওয়া যাবে। তাহলে আমাদের ভাগেও ভালোই টাকা আসবে, তাই না? তাও আসবে। তবে আমি একটা কথা ভেবেছি, জানো তো মিত্রা? কি গো? ভাবছি টাকাটা পেলে কাজটা ছেড়ে দেবো। ও মা, কেন? আর কতদিন এইভাবে পরে তাবেদারি করে খেটে মরবো বলো তো? আমি ভাবছি এবার আমি নিজেই একটা শাড়ির দোকান দেবো। হ্যাঁ, ভালো ভেবেছো, খুব ভালো হবে। তোমার নিজের দোকান? আমি কিন্তু শাড়ির দোকানটার নামও ঠিক করে রেখেছি। কি নাম গো? মিত্রা শাড়ি হাউস। হ্যাঁ গো, জমি বেচে টাকা পেলে কি করবে বলে ভাবছো? আগে তো টাকাটা পাই। একটা কথা বলবো? কি? আমার বহুদিনের ইচ্ছে পুরীধাম দর্শনের। টাকাটা পেলেই তুমি আর আমি ছেলে মেয়েদের নিয়ে পুরী গিয়ে জগন্নাথ দেবের দর্শন করে আসবো। বেশ, তাই হবে। এই জানো জয়া, এই পীরতলার জমি বেচে যে টাকাটা ভাগে পাবো তা দিয়ে কোন একটা ব্যবসা করার ইচ্ছা আছে। ভালো তো, তা কি ব্যবসা করবে? দেখি বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করে। এই খাবারের দোকান দাও, জানো তো খাবারের দোকানে 50% লাভ থাকে। হ্যাঁ, এটা তো মন্দ বলনি। দেখি কয়েকজনের সঙ্গে আলাপ আলোচনা করে। আর শোনো না, কি বলো? বলছি আমাকে একটা হীরের নাক ছবি করিয়ে দেবে?
জানি বাবা জানি, তোমার বহুদিনের শখ একটা হিরে নাচ ছবি। আগে টাকাটা পাই, আর তারপর নয় তোমাকে বানিয়ে দেবো। সত্যি? আরে বাবা হ্যাঁ রে বাবা, হ্যাঁ চলো তোমাকে আমি দেবো, চিন্তা নেই। আগেই বলেছি গুরুপদবাবুর 1.17 একরের মতো জমি ছিল। তারা জানতে পারেন যে তাদের জমির আশেপাশের অন্যান্য জমি বেশ ভালোই দামে বিক্রি হয়ে যাচ্ছে। কোনো মতে খেয়ে পড়ে সংসার চলে যাচ্ছিল। জমি বেচে ভালো টাকা পেলে সংসারে শ্রীবৃদ্ধি হবে, এই আশায় তারা পরিচিত একজনকে তাদের জমির ভ্যালুয়েশন করতে বলেন। আর এই ভ্যালুয়েশন করতে গিয়ে এক চাঞ্চল্যকর তথ্য তারা জানতে পারেন, যা জেনে গুরুপদবাবু আর তার পরিবারের মাথায় হাত পড়ে যায়। কি জানতে পেরেছিলেন তারা, দেখুন। আরে বাদল, আয় আয়। ও বড় বৌমা, আরে বাদল এসেছে, ওকে একটু চা দাও। না না, চা খাবো না। আরে খা না। আয় আয় আমার পাশে বল। এই তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ গো, বৌদি আর মিনু কেমন আছে? আছে, ভালোই আছে। দেখো কাকা, তোমার জমিতে ভ্যালুয়েশন করলাম, কিন্তু কত দাম হবে বলতো? দাম তো ভালোই, প্রায় 2.5 কোটি টাকা। কি বলছো বাদলদা, 2.5 কোটি? হ্যাঁ বাদল, তুই ঠিকঠাক বলছিস তো? হ্যাঁ গো কাকা, কিন্তু ওটা মারাত্মক গড়বড় হয়ে আছে যে। গড়বড়? কি গড়বড়? বলছি যে ভ্যালুয়েশন করাতে না দিলে তো জানতেই পারতাম না গো কাকা। আরে কি হয়েছে সেটা বলবি তো? এই দেখো হাঁ করে তাকিয়ে আছে। আর কি হয়েছে সেটা বলবি তো নাকি? বলছি যে মানে ওই জমি তো তোমার নামে নেই গো কাকা। কি বললি? জমি আমার নামে নেই? না কাকা। তুমি সকালবেলায় গাঁজা ভাঙ খেয়েছি নাকি রে বাদল? কি জায়গা বলছি? ও বাদল, এসব কি বলছো ভাই? বড় বৌদি, আমি বলবো কেন? জমির কাগজপত্র বলছে ওই জমি গুরুপদ কাকার নামে রেজিস্ট্রি করা নেই। তা আমার জমি আমার নামে রেজিস্ট্রি করা নেই তো কার নামে রেজিস্ট্রি করা আছে? কাগজপত্র যা দেখলাম তাতে করে ওই জমির প্রবাল দত্ত বলে একজনের নামে ছিল। সে আবার এক কোম্পানিতে বেচেও দিয়েছে। হ্যাঁ কি বলছে গো? ও বাদল, এসব কি বলছিস তুই? আমি বলছি না কাকা, কাগজ বলছে। তুমি বা তোমার ছেলেরা কি জমি কাউকে বেচেছিলে নাকি? আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়েছে? আমি বা আমার ছেলেরা এই জমি বেচতে যাবো কেন? আর যদি জমি বেচেই দিই তাহলে তোকে আমি ভ্যালুয়েশন করার কথা বলবো কেন? হ্যাঁ, সেটাও তো ঠিক কাকা। আমার মনে হচ্ছে কোথাও নির্ঘাত কোনো 2 নম্বরই হচ্ছে। তুমি শিগগিরই গোবিন্দাকে নিয়ে বিএলআর অফিসে যাও। কি ভগবান, কি সর্বনাশ হলো গো, বলো। মা চুপ করো, চুপ করো একটু। কি বলছিস রে বাদল? আমার তো গাছ পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার জমি অন্যের নামে হয় কি করে? সে আমার জমি বেচেও দিয়েছে। আচ্ছা কাকা, তুমি প্রবাল দত্ত বলে কাউকে চেনো? না। আর দেরি করো না কাকা, তুমি আগামীকালই রবীন্দ্রকে নিয়ে বিএলআর অফিসে যাও, গিয়ে দেখো কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে তো যেতেই হবে। বড় বৌমা, তুই নবীন গেটা ফোন করো তো। না, না, বাদল বৌদি। বাদল, তুই যাস না, তুই বল, তুই নবীনকে পুরো ব্যাপারটা আমি বল। ফোন করছি। এই দেখো রিং হচ্ছে, কথা বলো। হ্যাঁ নবীন, এই একটা বড় সর্বনাশ হয়ে গেছে রে। এই এই, তুই তুই বল তো, বল নবীনকে সব বল। হ্যাঁ ঠিকই তো, এই জমি তো আপনাদের নয়। কি বলছেন স্যার? সবাই জানে এই জমি আমার বাপ ঠাকুরদা। আমি নিজে এই জমিতে আমি চাষ করেছি। হ্যাঁ স্যার, এটা আমাদের জমি। কিন্তু সরকারি নথি তো তাই বলছে না। এই দেখুন, এখানে স্পষ্ট লেখা আছে এই জমির মালিক প্রবীর দত্ত, আর পরবর্তীতে প্রবীর দত্ত এই জমি এক কোম্পানিকে বেচে দিয়েছে। এ ফ্রড স্যার, কেউ চিটিংবাজি করেছে। এ হতেই পারে না, এই জমি আমাদের। স্যার, আমার জমি প্রবল দত্তের নামে হয় কি করে? হ্যাঁ স্যার, এই জমি ও বিক্রি করলো কি করে? দেখুন, আমাদের তো হাত পা বাঁধা, আমাদের কিচ্ছু করার নেই। কাগজপত্র যা বলবে আমাকে তাই করতে হবে। স্যার স্যার, কিছু তো একটা করুন। এ হলো কি করে আপনারা থাকতে? স্যার, নিশ্চয়ই কেউ চিটিংবাজি করেছে স্যার। দেখুন, কে কি করেছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। ঠিক আছে, আপনারা একটা কাজ করুন, আপনারা এসডি বিএলআর অফিসে গিয়ে কথা বলুন। ঠিক আছে, যান আপনারা।
পরিষ্কার লেখা আছে গুরুপদ দাস 1990 সালের 29শে জানুয়ারি মারা গেছে। বলছেন স্যার আমি মারা গেছি? আমি তো আপনার সামনে বসে আছি। হ্যাঁ স্যার, আমার বাবা তো বেঁচে আছেন। আর রেকর্ড তো সেটা বলছে না। এই তো আপনার বাবার ডেথ সার্টিফিকেট। কি বলছেন স্যার? এ অসম্ভব, আমি বেঁচে আছি আর এই জমি আমার। আরে দাঁড়ান, আপনি মুখে বললে তো হবে না, তার জন্য পেপার চাই, প্রমাণ চাই। স্যার, বাবা বেঁচে আছেন, এটাই তো সব থেকে বড় প্রমাণ। আর মানছি আপনারা ঠিকই বলছেন, হয়তো কেন, কিন্তু এখানকার কাগজপত্র অনুযায়ী বলছে আপনি আর বেঁচে নেই। 1992 সালে আপনার স্ত্রীও মারা গেছে আর আপনার একমাত্র মেয়ে উমা দত্ত। হ্যাঁ, কি বলছেন স্যার? আমার তো কোনো মেয়েই নেই। হ্যাঁ স্যার, আমরা 3 ভাই, আমি বড়, আমার নিচে 2 ছোট ভাই আছে। এখানে যা আছে আমি সেটাই বলছি। গুরুপদ দাসের একমাত্র মেয়ে উমা দত্ত 2003 সালে মারা যায়। ওনার মৃত্যুর পর উমা দত্তের একমাত্র ছেলে প্রবাল দত্ত এই সম্পত্তিটা পেয়েছে। এই দেখুন, এই সাক্ষী সঙ্গে সই দেখুন। গুরুপদবাবু নিজের কানেই শুনলেন নিজের মৃত্যুর খবর, জানতে পারলেন বাস্তবে তার স্ত্রী বহাল তবিয়তে বেঁচে থাকলেও সরকারি কাগজে তিনি মৃতা। আরও জানতে পারলেন তার একটিমাত্র মেয়ে, যেখানে বাস্তবে তার কোনো মেয়েই নেই, 3টে ছেলে। কিংকর্তব্য বিমূঢ় গুরুপদবাবু ও তার পরিবারের লোকেরা বুঝে উঠতে পারছিলেন না যে তারা কি করবেন। বাবা, এখন কি করবে? জানি না রে রমি, আমি কিচ্ছু জানি না, আমার মাথার কাজ করছে না রে। কিন্তু এভাবে হাত পা গুটিয়ে বসে থেকে কি লাভ? কিছু তো একটা করতে হবে। কি করবে বড়দি? শুনলে না কি হয়েছে? তাই তো, এইভাবে হাত পা গুটিয়ে থেকে লাভ নেই, থানায় যেতে হবে। এটা তো বোঝাই যাচ্ছে বাবার নামে কেউ জাল কাগজপত্র, ডেথ সার্টিফিকেট বার করেছে। কিন্তু এটা সম্ভব কিভাবে, ভেতরে কেউ না থাকলে? ভেতরে লোক আছে না নেই সেটা পরে ভাবা যাবে বদ্দা, আগে তো আমাদের অভিযোগ জানাতে হবে নাকি? আরে দেশে তো আইন কানুন, থানা পুলিশ এসব আছে নাকি? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। থাকলে কি এরকম হয়? হায় বাবা, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। ভেবেছিলাম জমিটা বিক্রি করে সংসারে হাল ফেরাবো, কিন্তু সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। মা, কেঁদো না বাবা, অত ভেঙে পড়ো না, নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা হবে। কিন্তু সরকারি খাতায় যখন ওই জমি অন্যের নামে হয়ে গেছে, সেটা আমরা ফেরত কি করে পাবো? তাছাড়া আমি শুনলাম যে ওই জমিটা নাকি একটা কোম্পানিকে বিক্রিও করা হয়ে গেছে। তবুও আমার মনে হয় থানায় একবার যাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক, সত্যি যেতেই হবে। ঠিক আছে, হ্যাঁ, থানা যেতেই হবে। এটা পরিষ্কার যে গুরুপদবাবু জমি মাফিয়াদের ষড়যন্ত্রের খপ্পরে পড়েছিলেন। জাল দলিল তৈরি করে বিভিন্ন এলাকায় জমি দখল করে নিচ্ছে এই মাফিয়ারা। জমি জাল করে এক ব্যক্তির মালিকানাধীন জমি অন্য আরেকজনকে বিক্রি করে দিচ্ছে। পুলিশকে এ বিষয়ে জানিয়েও কোনো ফল হচ্ছে না বলে অভিযোগ। এই প্রতারণা চক্রের সঙ্গে সরকারি আধিকারিকেরাও জড়িয়ে থাকতে পারে বলে মনে করছেন ভুক্তভোগীরা। যাই হোক, গুরুপদবাবু নিরুপায় হয়ে শ্রীরামপুর থানায় যোগাযোগ করলেন, কিন্তু থানা কি করলো? তারা কি সদর্থক পদক্ষেপ করলো? দেখুন। বুঝলাম, বড়ই কাম। হ্যালো, শ্রীরামপুর পিএস থেকে এসআই দাস কথা বলছি। কিরে ওই, আজ তো ছুটি নাকি রে? হ্যাঁ রে, তা কোথায় গেছিলি দুবাই মিলে? থানায়? ওমা, তোদের ওই জমির কেসটা? হ্যাঁ, তা কিছু এগোলো? ধুর, কোথায় কি কিচ্ছু হচ্ছে না, পুলিশ কোনো গাই করছে না, খালি থানায় চক্কর কেটে যাচ্ছি। আচ্ছা, রোজ রোজ কাজকর্ম ফেলে এরকম থানায় এসে বসে থাকতে ভাল লাগে? তুই বল দেখি। সে তো ঠিকই, কিন্তু পুলিশ বলছেটা কি? কি আর বলবে, খালি ঘুরেই যাচ্ছে, কাজের কাজে কিচ্ছু হচ্ছে না, সেটা স্পষ্ট বুঝতে পারছি। আসলে না, ব্যাপারটা পুলিশ একদম পাত্তাই দিচ্ছে না। শোন সুবি, তোকে একটা কথা বলবো। আমার মনে হয় না লোকাল থানা এখানে কিছু করবে। তোরা এক কাজ কর, তোরা বরং
চন্দননগর কমিশনারেটে গিয়ে দেখা করো। ওখানে গিয়ে সব লাইনে একটা ডায়েরি কর। তাতে কি লাভ হবে? আরে লাভ লোকসান পরের ব্যাপার, আগে উপর মহলও জানো যে এখানে এরকম একটা কেস হয়েছে। আরে দূর ওপর মহল, সব সারা চোর। আমি বলছি এই কেসে থানা, পুলিশ, নেতা, বিএলআর অফিস সববার যোগ আছে। না হলে এভাবে জমির কাগজপত্র কখনো জাল হতে পারে? আহা, ওভাবে বলিস না। সরকারি কর্মচারী দেখলেই আমরা এসব দোষ দিই। সব ক্ষেত্রে তা ঠিক নয় ভাই। এত হাজার হাজার একর জমির দাগ খতিয়ান সব মেপে মেপে ঠিক করে রাখা এ বড় কঠিন কাজ ভাই। আমার ভাইরা ভাই তো ওই ডিপার্টমেন্টে আছে, তাই আমি কিছুটা জানি। তার মধ্যে আছে ল্যান্ড মাফিয়াদের জাল পাতা, তাদের নকল কাগজপত্র, এই আসল কাগজ কোনটা, নকল কাগজ কোনটা, এই খোঁজা বড় দুষ্কর কাজ। যাক, ওসব বাদ দে। আমি বলি তো, ওরা একবার কমিশনারের অফিসে দেখা করি না, দেখি না ওরা কি বলে। ঠিক আছে, বাড়িতে যাই, গিয়ে বড়দা বাবা এদের সঙ্গে আলোচনা করে দেখি কি হয়। আসি রে ভাই সমর। হ্যাঁ যা, চল। হ্যাঁ, কিছু হলেই সরকারি কর্মচারীদের যত দোষ। বাবা, তুমি কি বলো? আমার তো মনে হয় সমর যা বলেছে একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে থানা কিছুই করবে না। আমরা ফালতু ফালতু সময় নষ্ট করে যাচ্ছি এবার থানা চক্কর দিতে। একদম ঠিক কথা বলেছিস অশোক। করার থাকলে এতদিনে অনেক কিছু করতো। বাবা, বলছিলাম একবার চন্দননগর কমিশনারেটে গেলে কেমন হয়? বাবা, কি ভাবছো গো? কি ভাবছো তুমি? ভাবছি আমার কপালের কথা। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। বাবা, যা হবার তা হয়ে গেছে, এখন আর এসব ভেবে কি লাভ? দেখো বাবা, এখন মনে হয় এইসব কথা না ভেবে আমাদের ওই জমিটা উদ্ধার করার চেষ্টা করতে হবে। তো আর উদ্ধার? আমার তো মনে হয় যে এই জমি আমার আর কোনো দিনই উদ্ধার করতে পারবো না রে। এ তুমি কি বলছো বাবা? তুমি যদি এইরকম কথা বলো, আমরা যদি হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলে তো আমাদের ভিটে মাটি ছাড়া হতে হবে। দেখো বাবা, ও যা বলেছে কিন্তু একদম ঠিক কথা বলেছে। আমাদের যেভাবেই হোক এই জমি উদ্ধার করতেই হবে। তার জন্য যদি হয় আমরা চন্দননগর কমিশনারেটেও যাব। ঠিক আছে, যাওয়া হলো বুঝিস কর। তবে তার আগে তুই থানায় গিয়ে একবার ওদের সাথে কথা বলে আয়। বাবা, আমি কালই গিয়ে থানায় কথা বলবো। আর যদি দেখি পুলিশ কিছুই করছে না, তাহলে কিন্তু আমরা সোজা চন্দননগর। এই মেজু, ভাত নিয়ে বসে কি ভাবছিস? খা। আমার না খুব অবাক লাগছে জানো বদ্দি, এমনও করা যায়? তোমার জমি আমি যার কাগজপত্র দিয়ে নিজের নামে করে দিতে পারি? কত কিছুই রে হয় রে মেজো, আমরা তার কতটুকু জানি। আমার না খুব ভয় করছে গো। থানা পুলিশ যাই হোক না কেন, আমরা আমাদের জমি ফেরত পাবো তো? হ্যাঁ বদ্দি, এই নিয়ে ভেবে ভেবে রাতে আমার একটুও ঘুম হয় না। যদি আমরা জমি উদ্ধার করতে না পারি তাহলে কি হবে গো? ভগবানকে ডাক, নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা হবে। ছেলে মেয়েদের নিয়ে গিয়ে রাস্তায় দাঁড়াতে হবে, কি সর্বনাশ! আমি তো ভাবতেই পারছি না। মনে জোর রাখ, ভগবানকে ডাক, কিছু না কিছু ব্যবস্থা হবে। নে খা। আচ্ছা, বারবার এসে কেন বিরক্ত করছেন বলুন তো? আমরা তো আপনাদের বিষয়টা দেখছি। যদি কোনো প্রোগ্রেস হয় আপনাদের জানানো হবে। কিছু মনে করবেন না স্যার, প্রায় 2 মাস হয়ে গেল কিন্তু কোনো কাজ হয়নি। আপনি জানেন কোনো কাজ হয়নি? না স্যার, বলছিলাম যে কিছু হলে পরে তো আমরা দেখতে পেতাম। বলুন, অন্তত এই প্রবাল দত্ত লোকটা তো অ্যারেস্ট হতো। আচ্ছা, পুলিশের কাজ সম্পর্কে আপনাদের কি ধারণা বলুন তো? আমরা কত প্রবলেমের মধ্যে দিয়ে কাজ করি আপনারা জানেন? আপনার কাছে আপনার সমস্যাটা আপনার একটা নিজস্ব প্রবলেম। আমাদের কাছে প্রত্যেক দিন প্রত্যেক কটা মানুষ আলাদা আলাদা প্রবলেম নিয়ে আসে। তাদের প্রত্যেকের প্রবলেম আমরা সমানভাবে দেখি, সলভ করার চেষ্টা করি। তার মানে আমি স্যার, আমরা যে কি বিপদে পড়ে বারবার আপনাদের কাছে ছুটে আসছি সেটা তো আপনারা ভালো করে বোঝেন স্যার। দত্ত, এই দত্ত, আসছি স্যার। তুমি এনাদের নিয়ে গিয়ে পাশের ঘরে কথা বলো, আমার ইম্পর্টেন্ট কাজ আছে। স্যার, বড়বাবু এই ফাইলটা। ঠিক আছে, চলুন চলুন। কিন্তু স্যার আপনারা যান না ওর সাথে, নিয়ে যান। চলুন চলুন।
থানায় গিয়েছিলি? হ্যাঁ বাবা। কি বললো ওরা? কোনো লাভ নেই বাবা, থানা কিচ্ছু করবে না। তাহলে তাহলে আবার আমি কালই তোমাকে নিয়ে চন্দননগরে কমিশনারেটে যাব। গুরুপদবাবু তার জালিয়াতি করে হাতিয়ে নেওয়া জমি পুনরুদ্ধারের আশায় এবার চন্দননগর কমিশনারেটে গিয়েও তার অভিযোগ দায়ের করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, অভিযোগ করার পরও আশানুরূপ কোনো ফল তারা পাননি। তারা কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে আধুনিক যুগে আইডেন্টিটি প্রমাণের এত ভালো বন্দোবস্ত থাকা সত্ত্বেও এই জালিয়াতি কিভাবে সম্ভব হলো। গুরুপদবাবুর আধার কার্ড থাকা সত্ত্বেও কিভাবে তার নামে জাল ডেথ সার্টিফিকেট বের করা সম্ভব হলো? তার মানে শুধুমাত্র জমির কাগজপত্র নয়, আমাদের প্রয়োজনীয় অন্যান্য প্রামাণ্য নথিও জাল হচ্ছে। গুরুপদবাবু আর তার পরিবারের পক্ষে এক অসহনীয় পরিস্থিতি তৈরি হয়। নিজের জমি বেহাত হতে দেখে এবং কোথাও কোনো সাহায্য না পেয়ে তারা দু চোখে অন্ধকার দেখতে থাকেন। এবার কি করবেন গুরুপদবাবু আর তার পরিবার? আরে এভাবে চুপ করে মুখ শুকনো করে কি বসে থেকে কোনো লাভ আছে? তা কি করব? একটা তো কিছু করতে হবে নাকি? আরে চন্দননগর কমিশনারেটে গিয়েও তো কোনো কাজ হলো না, তা কি করবে বলো ভাই? বাবা বাবা, এবার কি হবে? আমার মাথায় তো কিছুই আসছে না। ও জমি গেছে না, এত সহজে আমাদের জমি আমি হাতছাড়া হতে দেব না, কিছুতেই না। তাহলে কি করবি? কি করব? কোর্টে যাব। কোর্টে? হ্যাঁ, কোর্টে। থানা পুলিশ কিছু নাই করুক, কোর্ট তো আছে। কোর্ট নিশ্চয়ই একটা কিছু না কিছু করবে। বাবা বাবা বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই আছি। কোর্টে যাব, কোর্টে সব বলবো, দেখবে একটা না একটা কিছু ব্যবস্থা করবেই। কোথাও অভিযোগ জানিয়ে কোনো সুরাহা না পেয়ে অবশেষে গুরুপদবাবু কলকাতা হাইকোর্টে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করেন। কি রায় দেন মহামান্য কলকাতা উচ্চ আদালত? এত দ্বারা সমস্ত কাগজপত্র, নথি, দলিল দস্তাবেজ ও আবেদনকারী শ্রীরামপুর নিবাসী গুরুপদ দাসের দাখিল করা তার নিজস্ব পরিচয়ের সমস্ত প্রমাণাদি খুঁটিয়ে দেখে আদালতের এই মনে হয়েছে যে গুরুপদ দাসের জমি নিয়ে কোথাও কোনো একটা জালিয়াতি ঘটেছে। এই আদালত শ্রীরামপুর থানাকে নির্দেশ দিচ্ছে যে 2 মাসের ভেতর তারা যেন এই তদন্তর কার্য শেষ করে আদালতে চার্জশিট জমা দেয়। হিয়ারিং হবার সময় তখন একটু ভদ্রলোক এসেছিল যে তোমার জমির দাগ নম্বরগুলো দাও, ঠিক করে দেবো, গণ্ডগোল আছে বলতে আমি সেই কাগজ পর্চা দলিল সব দিয়েছেন তাকে। 3-4 মাস বাদে আমাকে সেইগুলো দিয়েছে। এইসব মেকানিকি করে ঠিক করে নিয়েছে, নিয়ে তারপরে দলিল পর্চা আমাকে দিয়েছে। আমি জানতাম না যে এইরকমভাবে করে নিয়েছে। করবো বলো তো বাবা, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল, তারপরে তো কিচ্ছু হলো না। হ্যাঁ গো, কোর্টের রায় শুনেও কাজ করছে না, তাহলে আমরা কোথায় যাব? আমি তো কিছুই বুঝতে পারছি না। উকিলের সাথে একবার কথা বলে দেখ। ঠিক আছে, তাই দেখবো। কি গো, কোথায় চলে তোমরা? ফ্যাক্টরি? আর ফ্যাক্টরি, কাজকর্ম সব মাথায় উঠেছে, উকিলের বাড়ি যাচ্ছি। ও, তোমাদের সেই জমির কেসটা? হ্যাঁ। আরে তোমরা তো হাইকোর্টে পিটিশন দিয়েছিলে, শুনলাম হাইকোর্ট নাকি আরে দূর দূর দূর, হাইকোর্টের কথা মানছে না, ভাবতে পারিস? প্রায় 3 মাস হয়ে গেল, আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই পড়ে আছি রে বাদল। এই এক বড় চক্র গো নবীনদা। সে তো বুঝতেই পারছি, না হলে এত ভোগান্তি, নিজেদের জমি এইভাবে হাতছাড়া করতে হয় বল?
তুই একবার ভাব, বাবার ডেথ সার্টিফিকেট বার করেছে, তার মানে বাবার আধার কার্ডও নকল করেছে। আধার কার্ড বলছো কেন সুবিধা? আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, কলেজের সার্টিফিকেট, আরো কত কি নকল হচ্ছে বলছি না? এ এক বিশাল বড় চক্র। আরে তাছাড়া মাঝখানে শোনোনি, শিলিগুড়ি, শান্তিনিকেতন, শ্রীনিকেতন এরকম কত এলাকার জমি দখল করে নিচ্ছে ল্যান্ড মাফিয়ারা। আরে বাবা, জমি জাল করে এক ব্যক্তির জমি অন্য একজনকে বিক্রি করে দিচ্ছে এই মাফিয়ারা। কি করে করছে রে বাদল? আরে তোমাদেরটা যেভাবে করেছে। মাফিয়ারা করছে কি করে? তুই যতই বল, কিছু সরকারি লোকের তো এর পেছনে নির্ঘাত মদত আছেই আছে। এই বাদল, ওদিকে আবার আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, আমরা চলি রে, বুঝলি? রবীন্দা, আমি একটা কথা বলবো? হ্যাঁ বল, কি কথা? বলছি, উকিলের সঙ্গে পরামর্শ করতে যাচ্ছ যাও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তোমরা শ্রীরামপুর কোর্টে একটা পিটিশন ফাইল করো। আচ্ছা ঠিক আছে, দেখি উকিল বাবু কি বলেন। আমার যতদূর মনে হয় উনি এই কথাই বলবেন। আচ্ছা দেখছি, আমরা এখন চলি রে, চল সুবি, চলো আসি রে বাদল। কলকাতা হাইকোর্টের আদেশেও পুলিশ সেভাবে কোনো স্টেপ না নেওয়াতে অবশেষে গুরুপদবাবু শ্রীরামপুর আদালতে গিয়ে তার মামলা দায়ের করেন এবং 24শে নভেম্বর শ্রীরামপুর থানাতে গিয়ে আবার দেখা করেন। এইবার নড়ে চড়ে বসে পুলিশ। বাবু, এবার বুঝতে পারছেন কেন আপনাকে থানায় তুলে এনেছি? ভালোভাবে সবকিছু ঠিকঠাক বলে দিন, নাহলে আমাদের পুলিশের যে ওষুধ আছে সেটা কিন্তু দেব। কি হলো বলুন? স্যার স্যার মারবেন না স্যার, কি জানছেন বলুন? আমি সব বলছি স্যার, সব বলছি। দ্যাটস লাইক এ গুড বয়। গুরুপদ বাবুকে আপনি চেনেন? হ্যাঁ, না মানে সরাসরি আলাপ হয়নি। বাহ, চমৎকার। আপনি গুরুপদ বাবুকে চেনেন না, আর গুরুপদ বাবু আপনাকে চেনেন, অথচ তার জমির নথিপত্র সব জাল করে আপনি আপনার নামে করে নিলেন, করে নিয়ে সেই জমি একটা কোম্পানিকে বিক্রিও করে দিলেন। আপনার পিছনে আর কে কে আছে? কোথা থেকে আপনি এই জাল নথি করেছেন? পুরো ডিটেলস আমার চাই। কি হলো বলেন? চল স্যার। জমিটা ছিল, জমিটা স্যার চাষবাস করতো না স্যার, জমিটা পুরো ছিল স্যার। তাই আমি সুযোগ বুঝে নকল কাগজপত্র বের করে ওর নামে ডেথ সার্টিফিকেট বের করছি স্যার কাউন্সিলরের কাছ থেকে। দাদা, এই যে এর কথা বলছিলাম। কি ব্যাপার? ওই যে ডেথ সার্টিফিকেটের ব্যাপারটা। দিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, কাগজপত্র দেখেছিস? হ্যাঁ এই তো গুরুপদ দাস। হ্যাঁ, এই যে দাদা, এই যে কাগজপত্র একদম রেডি আছে, আমি স্ট্যাম্পও মেরে দিয়েছি, আপনি একটু সইটা করে দিন। হ্যাঁ, দাঁড়ান, এই বেশ, তাহলে দিয়ে দে। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। বাহ, খুব ভালো।
তারপর 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 উকিল ধরে কারচুপি করে দেখায় যে গুরুপদ দাস মারা গেছে 1990 সালে, আর ওর বউ মারা গেছে 1992 সালে, আর ওনার একমাত্র মেয়ে হিসাবে দেখায় উমা দত্ত নামে একজনকে। ওর একমাত্র ছেলে আমি। উমা দত্ত মারা যায় 2003 সালে। তারপর ওই জমির মালিক হই আমি। এইসব কাগজপত্র কোথা থেকে আপনি জাল করেছেন? কে আছে আপনার পিছনে বলুন। কোনো ঝামেলা হবে না তো? আরে ঝামেলা কিসের? তোমরা সাক্ষী হিসেবে সই করে টাকা নেবে, ব্যাস ফুরিয়ে গেল। না মানে পরে এই নিয়ে যদি কোনো ঝামেলা হয়। আরে ধুর, আমি কি কাঁচা কাজ করছি নাকি? সব আটঘাট বাঁধা আছে। তাছাড়া উপরওয়ালাদের সাথ না থাকলে কি এসব কাজ করা যায়? তা ঠিক, কিন্তু আরে কোনো কিন্তু নয়, ডেথ সার্টিফিকেট পর্যন্ত জোগাড় হয়ে গেছে। এছাড়া আমি এখান থেকে কিছু করছি না, যা করার সব কলকাতা থেকে করছি। আমার উপর ভরসা রাখো, কোনো ক্যাচাপ হবে না। আমরা কি করব? প্রচণ্ড ভেঙে পড়েছি আমরা, চোখের জল আমাদের যেন আর থামছে না। বাবার বয়স হয়েছে, বাবা প্রচণ্ড ভেঙে পড়েছে। আমরা 3 ভাই, বাবাকে সান্ত্বনা দিচ্ছি। আমাদের যা ছিল প্রায় সর্বশান্ত হয়ে যাচ্ছি। এইভাবে করতে করতে যখন হচ্ছে না, তখন আমরা আবার উকিল চেঞ্জ করি। তারপরে ওই জয়দীপ মুখার্জি উনি আমাদের একটা রাস্তার দিকে নিয়ে এসছেন। ভাবুন কত বড় প্রতারণা চক্র। সমুদ্রের মাঝে শুধু হিমশৈলের চূড়াটুকু দেখা যায়, এর অতলে যে আরো কত কি আছে একমাত্র বোধহয় ঈশ্বরই জানেন। প্রবাল দত্ত আদপেই গুরুপদবাবুর কেউ নন। গুরুপদবাবু তাকে দেখেননি, তাকে চেনেন না, অথচ সেই গুরুপদবাবুকে সরকারি খাতায় মেরে ফেলে তার একমাত্র ওয়ারিশ হিসেবে ওনার জমি বিক্রি করে দিয়ে বহাল তবিয়তে দিন কাটাচ্ছিলেন। আর বেঁচে থেকেও নিজেকে জীবিত প্রমাণ করার জন্য ছুটে বেড়াচ্ছিলেন গুরুপদবাবু। আসলে হয়তো শস্যের মধ্যেই ভূত রয়েছে। এই সময় দাঁড়িয়ে সরকারি কাগজ না থাকলে কোনো কাজ সম্ভব নয়। সেই সরকারি কাগজ তাহলে মুড়ি মুড়কির মতন জাল হচ্ছে কিভাবে, যদি ভেতরের কোনো লোক জড়িত না থাকে? এটা আমার আপনার নয়, সমস্ত সাধারণ মানুষেরই প্রশ্ন। এর মোকাবেলা কি করে সম্ভব সেটা নিশ্চয়ই সরকার ভাববেন, উপায় বের করবেন। অভিযোগটা খুব গুরুতর অভিযোগ। একজন 70 বছর বয়স্ক ভদ্রলোক, যার নাম হচ্ছে হরিপদ দাস, তিনি ওয়ান ফাইন মর্নিং মনস্থির করলেন বৃদ্ধ বয়সে ওনার কিছু পৈতৃক সম্পত্তি ছিল, যেগুলো উনি দানপত্র বা ইত্যাদিভাবে আত্মীয় স্বজনের কাছ থেকে পেয়েছিলেন। প্রায় 1 একর 17 শতক সম্পত্তি, অনেকটা, কয়েক কোটি টাকা ভ্যালুয়েশন, কোটি টাকার ওপর। তা তিনি যখন জমিটা বিক্রি করার মনস্থ করলেন, তিনি কিছু টাউটসের হাতে বললেন যে ব্যাপারটাকে সার্চিং করো বা দেখো। তখন সেই ব্যক্তিরা ওনার হয়ে, হরিপদবাবুর হয়ে জমি সার্চিং করতে গিয়ে দেখেন জমিটি অলরেডি ওনার 1 একর 17 শতক পুরো সম্পত্তিটাই দুলাল দত্ত নামে একজন রেকর্ড করে নিয়েছে নিজের নামে, এই হরিপদ দাসের আত্মীয় নাতি পরিচয় দিয়ে। এবং তার মধ্যে 1 একর 14 শতক সম্পত্তি অলরেডি এই মেসার্স কেওলা ওয়্যার হাউজিং কর্পোরেশন একে বিক্রি করে দিয়েছে, এন্টালি কলকাতার একটা কোম্পানিকে। আহসান সাবির, যে কেওলা ওয়্যার হাউজিংয়ের রিপ্রেজেন্টেটিভ হয়ে কিনে নিল, তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। সজল মান্না, সুনিতা চক্রবর্তী, বরুণ গিরি, অমিতাভ মুখার্জি, যারা এই জাল দলিল চক্রে জড়িত আছে, প্রমাণ পাওয়া গেছে। আমরা মামলা করার সময় যারা FIR নেমড অ্যাকিউজড, এই প্রত্যেকেরই আমি গ্রেফতারের দাবি জানাচ্ছি। তবে আমাদের আরো অনেক বেশি করে সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে। নিয়মিত নিজের এবং পরিবারের সমস্ত মূল্যবান নথিপত্রের তদারক করতে হবে, বিশেষ করে জমি সংক্রান্ত কাগজপত্রের। অন্যথায় গুরুপদবাবুর মতন শেষ সম্বলটুকু বাঁচানোর জন্য আপ্রাণ লড়াইয়ে নামতে হবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সোম থেকে শনি রাত ঠিক 8:30টায় আর দুপুর ঠিক 12:30টায় দেখতে থাকুন পুলিশ ফাইল।